হ্যালো অ্যান্ড নমস্কার, আমি হচ্ছি অনু, ওরফে দ্য ব্লগার অ্যান্ড এডিটর। আর আমার পাশে এটা হচ্ছে আমার বোন জলি, ওরফে সবচেয়ে আলসে মানুষ। আর আমরা গিয়েছিলাম আমাদের পরিবারের সাথে ইস্ট সিকিমে। আমাদের ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল আর আপনারা গেলে কি কি করবেন তা রইল এই সিরিজে। তো চলুন শুরু করি এইবারের জার্নি। আমাদের এইবারের জার্নি যেহেতু বন্দে ভারতে করে শুরু করেছিলাম, তাই এনজেপি পৌঁছাতে দুপুর 1:30 বেজে গিয়েছিল। আমাদের বন্দে ভারতের ভ্লগ আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। বন্দে ভারতেই যেহেতু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তাই গাড়িতে ওঠার পরে আর কোথাও আমরা খাওয়ার জন্য দাঁড়াইনি। যেহেতু দুপুরের লাঞ্চ সেই 12:30টার দিকেই করে নিয়েছিলাম, তাই রাস্তায় যেতে যেতেই একটু খিদে পাওয়ায় এক জায়গায় থেমেছিলাম আমরা চা খাওয়ার জন্য। সেই দোকানেই এই ব্লু কালারের ফ্রুট জেমসের বটলটা দেখতে পেয়ে জলি কিনেছিল ট্রাই করার জন্য। আর এইটা ওর খেতে কেমন লেগেছে সেটা আপনারা ওর মুখ দেখেই বুঝে নিন। চা খেয়ে যখন আমরা বেরোলাম তখন অলরেডি সূর্য ডুবে গিয়েছিল আর সন্ধ্যাও হতে শুরু করেছিল। রাস্তায় বিভিন্ন জায়গায় এতবার ধস নেমেছে আর কাজ চলছে। আমরা এখনো অবধি প্রায় 3-4 জায়গায় প্রায় 10 মিনিট মতো ধরে দাঁড়াচ্ছি। প্রায় এখানে যে জায়গাটায় দাঁড়িয়েছি এখন তিস্তার কাছে, এখানে অলরেডি প্রায় 7-8 মিনিট মতো হতে যায়। আরও কতক্ষণ লাগবে তার কোনো ধারণা নেই, কারণ অনেক দূর অবধি লাইন দেখা যাচ্ছে। থেকে আমাদের ইচ্ছেগাঁও যাওয়ার কথা, আমাদের হোমস্টেতে যেতে এখনো অবধি ড্রাইভার আঙ্কেল বলছেন যে 3 ঘন্টা লাগবে। আরও এখনই 5:22 মতো বাজে। জ্যাম ক্রস করে বেরোতেই আমাদের ঘন্টাখানেক লেগে গিয়েছিল। যেহেতু পুরোই অন্ধকার হয়ে গিয়েছিল, তাই দূরের পাহাড়ের গায়ে সারি সারি আলোগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তবে এর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে গেলাম ইচ্ছেগাঁওতে আর শুরু হলো বাজে রাস্তা। যাওয়ার সময় অন্ধকার হয়ে গিয়েছিল বলে ভিডিও খুব একটা স্পষ্টভাবে তুলতে পারিনি, তবে ক্যামেরার দুলুনিতে রাস্তা ঠিক কীরকম ছিল তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পরের দিন আমরা যখন হোমস্টে থেকে বেরিয়ে ইচ্ছেগাঁও থেকে নামছিলাম, তখন এই রাস্তা আরও স্পষ্টভাবে বুঝতে পারা গেছিল। ওই নড়বড়ে রাস্তার ওপরে 10-15 মিনিট গাড়ি চালিয়ে আমাদের আঙ্কেল ওপরে নিয়ে এসেছিলেন, তবে সেখান থেকে আবার লাগেজ নিয়ে 15 মিনিট মতো হেঁটে আসতে হয়েছিল হোমস্টেতে। আমরা 7 সমুদ্র 13 নদী পার করে আমাদের হোটেলে আসতে পেরেছি, মানে হোটেল রুমে ঢুকতে পেরেছি। এখন হোটেলের রুমটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমেই ঘরে ঢুকে এই যে এই জায়গাটায় কী যেন জানলা, আর এইখানে বেড, আর এখানেও একটা বেড, আর টেবিল, এটা এইদিকে আয়না, আর এইগুলো যেগুলো মায়ের আর আমার খুব পছন্দ হয়েছে, 3D পিকচার লাগানো, খুব সুন্দর বেশ। এইখানেও একটা টেবিল আছে, এই যে হ্যাঁ এইখানেও একটা টেবিল, কম্বল দিয়েছে, আর এদিকে ওয়াশরুম। আমরা ভেবেছিলাম যে আমাদের বেড, মানে আমাদের তো 2টো ডাবল বেড দিয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে বেডগুলো ছোটো হবে আর আমাদের হবে না, ওই জন্য আমরা 2টো রুম নিয়েছিলাম। কিন্তু এখন এসে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা ফিট হয়ে যেত। আপনারা বেয়ারলি কিছু দেখতে পাবেন, কারণ যখন আমরা উপরে আসছিলাম এতটাই ফগ যে আমরা ভিডিও তো করতেই পারিনি, আর সিঁড়ি দিয়ে যা উঠতে হয়েছে, মানে আমাদের ড্রাইভার আঙ্কেলই বলছিলেন যে উপর মানে আমাদেরকে নামিয়ে দিয়েছেন, সেখান থেকে একদম স্টিপ সিঁড়ি উঠে আসতে হবে প্রায় 2 কিলোমিটার মতন। এবার মানে আমাদের উঠে আসতে আসতে, ওই জন্যই আমি বললাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা এসছি। আমরা চা অর্ডার করেছি আর পকোড়া অর্ডার করেছি, আর আমার এত খিদে পেয়েছে যে আমি খাবার শুরু করে দিয়েছি। ইচ্ছেগাঁওতে সেই দিনকার প্রথম রাতেই আমরা এত ঠান্ডা পেয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল সাদা ভাত, চিকেন, ডাল আর আলু ভাজা। এখন 10:14 বাজে আর আমরা শুয়ে পড়েছি। এই যে বোন এখানে ঢুকে গেছে, এখানে মা ঢুকে গেছে, কারণ মুখ ছাড়া কিছু বাইরে আর নেই। আমিও ঢুকে যাবো এবার। আর এখান থেকে আমাদের হোমস্টে থেকেই বারান্দা যে আছে, বারান্দা থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায় 5টা 5:30 এরকম টাইমে। তো আমরা
10টার দিকে ঘুমিয়ে পড়ছি, মানে অ্যাটলিস্ট চেষ্টা করছি যাতে সকালবেলা আমরা উঠে 5টার দিকে আবার সানরাইজটা দেখে আবার 1 ঘন্টা ঘুমিয়ে যাবো আর কি। তো আজকে এতটাই, খুব টায়ার্ডও আছি, আজকে ঘুমিয়ে যাচ্ছি। কাল আপনাদেরকে আমি হোমস্টেটা ঘুরে দেখাবো, তারপর আমরা বেরিয়ে যাব, অনেকগুলো জায়গা দেখবো, তারপর আমরা ফাইনালি যাবো লিংথামে। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা সবাই বলছিল যে কি আমাদের রুমমেট যারা আছেন তারা বলছিলেন যে কি এখান দিয়ে মানে আমাদের হোমস্টে থেকে নাকি খুব সুন্দর ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। তো দিদিভাই বাবা মা মিলে উঠেছিল সকাল 5টা না 5:30টার দিকে, আমি ঠিক জানি না। তখন আমি যখন উঠলাম, আমি তখন উঠিনি, আমি অনেক পরে উঠেছি। তখন যখন উঠলাম তখন শুনি যে না, পুরো ফগ ছিল, পুরো কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যায়নি। তো আমি একদিক দিয়ে হ্যাপি যে আমি উঠিনি, কারণ আমার ঘুমটা নষ্ট হয়ে যেত। তো ওইটাই, এখন আমরা ড্রেস সব পরে নিয়েছি, এখন নিচে খেতে যাবো, তারপর আমরা কিছু সাইট সিন আছে সেগুলোকে দেখতে যাব। এত ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না দূরের কিছু। ভোরবেলা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিচ্ছু চোখে পড়েনি, পুরো শুধু ফগ দেখেছি। আমি হ্যাপি, আমি শুধু ফগ দেখেছি আমরা, ফগ ক্যা চল রা হ্যায়, ফগ চল রা হ্যায় পুরো। 9টা বাজে ব্রেকফাস্ট করতে যাব, এখনো ফগ চলছে, শেষ হয়নি এখনো। দেখুন কিছু দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রপার্টিটা এত সুন্দর, আমি ভাবলাম একটু সকালবেলা ঘুরে দেখাবো, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা তারও 10-15 মিনিট পরে ব্রেকফাস্ট করতে নিচে নেমেছিলাম, কিন্তু তখনও চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। দূরের কোনো কিছু, এমনকি এই হোমস্টের নিচের দিকে যে হোমস্টেগুলো আছে সেগুলোও কিছু দেখা যাচ্ছিল না। আর ওই ফ্লোরটায়, ওইখানটায় আমরা ছিলাম। ওই দিনকার ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, আর সাথে ছিল গরম গরম চা। আমরা যেই হোমস্টেতে ছিলাম তাদের বারান্দায় চারিদিকে গাছ লাগানো তো ছিলই, কিন্তু তাদের প্রপার্টির মধ্যেও চারিপাশে এত সুন্দর সুন্দর গাছ ছিল যে যেদিকেই তাকাতাম এত সুন্দর সুন্দর ফুল আর গাছ দেখে মন একদম জুড়িয়ে যেত। ব্রেকফাস্ট করে যখন লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছিলাম তখন দেখলাম আস্তে আস্তে কুয়াশা কাটতে শুরু করেছে। এখন সকাল 9:30 বাজে, আমরা গাড়ির দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। কাল রাত্রিবেলা শোয়ার আগে 14 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে সকালে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। কথা বলতে গেলে মারাত্মক ঠান্ডা। আমি 3টে জামা পরে রয়েছি, তা একটুখানি ঠান্ডা কেটেছে, হাতগুলো ফাঁকা আছে বলে এখন ঠান্ডা লাগছে। আগের দিন আমরা যখন হোমস্টেতে এসে পৌঁছেছিলাম রাতে, তখন অন্ধকারে সিঁড়ি ভেঙে আসতে খুবই কষ্ট হচ্ছিল, আর তখন চারপাশে কিছু দেখতেও পাচ্ছিলাম না। তবে এখন সকালবেলা যাওয়ার সময় চারদিকের সৌন্দর্য খুবই সুন্দরভাবে উপভোগ করছিলাম। এরপর গাড়িতে উঠে বসতেই শুরু হলো সেই খারাপ রাস্তা। আগের দিন রাতে অন্ধকার থাকায় রাস্তা ঠিকমতো দেখতে পাইনি, তবে এখন সকালের আলোয় রাস্তার পাথরগুলো দেখে সত্যি খুব ভয় করছিল। পরে আঙ্কেলকে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এই রকম রাস্তা প্রায় অনেক বছর ধরেই হয়ে রয়েছে, কখনোই সারানো হয়নি। কারোর সাথে যদি বয়স্ক বা অসুস্থ কোনো মানুষ থেকে থাকেন তবে এইখানটায় না আসাই ভালো। গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পৌঁছালাম জলসা বাংলোয়। তবে ঢোকার আগে ওখানে একটা গেট আছে যেখানে টিকিট কাটতে হবে, আর পার পার্সনের জন্য টিকিটের দাম 25 টাকা করে। টিকিট কেটে ভেতরে ঢুকেই বুঝতে পারলাম যে আসল বাংলোটা যথেষ্ট দূরে, আমাদের ওই জায়গা অবধি হেঁটে যেতে হবে। তবে সেই রাস্তার দুই দিকে এত সারি সারি গাছ ছিল যে হেঁটে যেতে একদমই মন্দ লাগছিল না। তবে হ্যাঁ, রাস্তাটা স্টিপ ছিল। ওপরে চড়াই গিয়ে উঠছি, দম নিতে পারছি না। আমি আর মা উঠছি, যে মা চলে যাচ্ছে, আর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখো কোথায় পেছনে বোন আর বাবা, ও হাঁটতে পারছে না, বাবাও আস্তে আস্তে আসছে। ফাইনালি এসছি এখানে, আর এখানে বাংলোই আছে, জলসা বাংলো মানে বাংলো, আর তার সাথে আরও কয়েকটা সুন্দর সুন্দর ওরা বানিয়েছে স্ট্রাকচার, যেরকম ট্রি হাউস আর বাচ্চাদের খেলার জন্য কয়েকটা জিনিস। এখানে একটা বেঞ্চ, এখানটায় বসে মানুষ দেখতে পারে, উপভোগ করতে পারে। আর পেছনে এই যে তিস্তা, দেখুন কি সুন্দর লাগছে। স্পটটার নাম জলসা বাংলো ঠিকই, কিন্তু সেখানকার মেন অ্যাট্রাকশন এই তিস্তা নদী। তিস্তার এত সুন্দর ভিউ সত্যি বলতে খুব কম জায়গা থেকেই দেখতে পাওয়া যায়। বাংলোর কাছাকাছি দুটো ট্রি হাউসও বানানো ছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে ট্যুরিস্টরা এসে রাতে থাকতেও পারেন, এবং বাংলোর ঠিক সামনেই
একটা বড় গাছের গায়ে সিঁড়ি বাঁধা ছিল, যেখানে সবাই উঠে ছবি তুলছিল এবং চারিদিকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল। বাংলোটা আসলে একতলা একটা বাড়ি, যেখানে আগেকার দিনে সাহেবরা এসে থাকতেন এবং তাদের মনোরঞ্জনের জন্য এটি তৈরি হয়েছিল। বাংলোর দরজাটা যেহেতু কাঁচ এবং কাঠের তৈরি, তাই ওখানে চোখ লাগালেই ভেতরের এই রুম আর আসবাবপত্রগুলো দেখা যাচ্ছিল। বাংলোর চারিপাশে সুন্দর সুন্দর গাছ তো ছিলই, সাথে এরকম বসার জায়গাও করা ছিল। জায়গাটায় বেশি কিছু করার না থাকায় 5-10 মিনিট ঘুরেই আমাদের ফেরার সময় হয়ে গিয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা জানতে পারলাম যে গাড়ি নিয়ে ডিরেক্ট বাংলো অবধিও যাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে এক্সট্রা চার্জ পড়ে। এরপর আমরা ইচ্ছেগাঁওকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা ছিল সিকিমে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভ্লগে। বাই।